দিকে উদ্দেশ্য করে বললেন। এতক্ষণ নদীর শুধু বোকা বোকা চাহনিতে ওদের কথা শুনছিল, মনে করার চেষ্টা করছিল অবশ্য, কিন্তু মনে করতে পারেনি ঠিক। অসহায় দৃষ্টিতে স্রোতের দিকে তাকালো। নদীর সে দৃষ্টির মানে স্রোত ঠিকই বুঝতে পারল। তুমিও যে কি বলো না জামিল চাচা, নদী তখন কত ছোট ছিল, আর তোমারও তো তখন দাড়ি ছিল না, ওকে চিনতে পারে নাকি? হ্যাঁ, তাও ঠিক কইছো। আব্বা আইসা পড়ছি। কাকি খান রাস্তা সরি বাকি খান রাস্তা পায়ে হাইটটা যাইতে হইব। ভ্যান ঢুকবো না এই রাস্তায়। গাড়িটা থামতে স্রোত নিজে নেমে নদীকে নামতে সাহায্য করলো। জামিল হাস্যোজ্জ্বল মুখে নদীকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আমাকেও বাড়িতে আইহেন, ছোট বৌমারে লইয়া আসেন। আর আমার আপনার কথা মনে পড়ছে। নদী হালকা হেসে মাথা নাড়িয়ে সাই জানালো। কথাবার্তা শেষে জামিল চলে যেতে নিলে নদী ওনাকে থামতে বলল। আবদারের কণ্ঠে বলল, আপনার একটা ছবি তুলি আঙ্কেল। আমি খুব ভালো ফটোগ্রাফার, সুন্দর ছবি তুলতে পারি। জামিল যেন একটু লজ্জা পেলেন, ইতস্তত কণ্ঠে বললেন, মোর লাহান কালা মাইশানের ছবি আর কি সুন্দর তুলবা তুমি আম্মা। গায়ের গেঞ্জি খানো সেরা। আমি বলছি তো খুব সুন্দর ছবি আসবে আপনার, প্লিজ একটা তুলি। জামিল আর নদীকে না করতে পারলেন না, সম্মতি জানালেন। ছবি তোলা শেষে স্রোত নদীকে নিয়ে সমুদ্রদের খেলার জায়গায় গেল। সূর্য তখন প্রায় ডুবে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে চারপাশটা। সমুদ্রদের খেলাও শেষ। এই সময় নদীকে দেখে বেশ অবাক হলো সমুদ্র। ওদেরকে দেখে এগিয়ে এলো। কি ব্যাপার ভাই, তোমরা এই সময় এখানে? আসলে নদী আসতে চাইছিল, আমিও এখানে আসছিলাম, তাই নিয়ে এলাম সাথে করে। তোদের খেলা দেখতে এসেছে। কিন্তু খেলা তো শেষ, একটু পরে আমরা বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে, শোন, আমি একটা কাজে যাচ্ছি, তুই যাওয়ার সময় নদীকে নিয়ে যাস। কথাটা বলে স্রোত সেখান থেকে চলে গেল। স্রোত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর চঞ্চলতা যেন বেড়ে গেল। উচ্ছ্বসিত কণ্ঠে সমুদ্রকে উদ্দেশ্য করে বলো, সমুদ্র ভাই, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। তুমি দেখতে খুব সুন্দর। দূর থেকে নদীকে আসতে দেখে নয়নও এগিয়ে এলো। নদীর মুখ থেকে সমুদ্র প্রশংসা শুনে বলল, তা নদীর সব প্রশংসা কি শুধু সমুদ্রই পাবে? আমাদের দিকেও তো একটু তাকাতে পারো নাকি? নদী নির্বিকার ভঙ্গিতে বলল, আমি সমুদ্র ভাই ছাড়া আর কারোর দিকে তাকাই না। নয়নের হৃদয়ের মাঝে আপনা আপনি ভাঁজ তৈরি হলো। সন্দেহী কণ্ঠে বলল, তোমার হাবভাব কিন্তু আমার ঠিক সুবিধা লাগছে না নদী। তোমার উদ্দেশ্য কি বলো তো? নদী হালকা হেসে বলল, তোমাকে বলবো না, আগে তোমার পেটের মধ্যে থাকা কথা লুকিয়ে রাখতে শেখো, তারপর তোমাকে বলবো। ওদের দুজনের কথাবার্তা শুনে সমুদ্রের কেমন যেন অস্বস্তি হলো। কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। সমুদ্রকে যেতে দেখে নদীও ওর পিছু পিছু ছুট লাগালো। সমুদ্র ভাই দাঁড়াও, আমায় রেখে যাচ্ছ কেন? সমুদ্র থামলো না, তবে হাঁটার গতি একটু কমালো। নদী হাঁপাতে হাঁপাতে ওর পাশে এসে দাঁড়ালো। তুমি এত জোরে হাঁটো কেন বলো তো? আমার ছোট ছোট দুটো পা নিয়ে তো তোমার সাথে তাল মেলাতেই পারি না। তাল মেলাতে বলেছে কে তোকে? নদী মুখ ভেঙচি কেটে বলল, তুমি বড় ভাইয়ার থেকেও বেশি গাধা। তুই সালোয়ার কামিজ পরিস না? প্রসঙ্গ বদলে হুট করে জামার কথাটা বলেই নদী কিঞ্চিত অবাক হলো। নিজের পোশাকের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ভালো কেন? এভাবে আমার ভালো লাগছে না দেখতে। সমুদ্র সেই প্রশ্নের উত্তর দিল না, নিজেই পাল্টে প্রশ্ন করলো নদীকে। শাড়ি পরতে পারিস? না, কখনো পরা হয়নি শাড়ি। তুই মানুষটা তো একই রকম আছিস, তাহলে পোশাক বদলেছিস কেন? নদী প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, কেন, তোমার পছন্দ না? এসবের থেকে সালোয়ার কামিজে তোকে বেশি মানাবে। শাওন ভাইয়ের বিয়েতে বরং শাড়ি পরিস। আমি শুধু আমার ইচ্ছার কথা বললাম, পরবি নাকি পরবি না সেটা তোর ইচ্ছা। নদী এক মুহূর্ত ব্যয় না করে বলল, তোমার ইচ্ছে মানেই আমার ইচ্ছে সমুদ্র ভাই। তোমার পছন্দগুলো সবসময় আমার পছন্দ হয়। তোমার যেটা ভালো লাগে না সেটাই নদী কখনো করবে না। সমুদ্র শান্ত দৃষ্টিতে নদীর দিকে তাকালো। সেই দৃষ্টিতে হাজারো প্রশ্ন। কেন এই মেয়েটা ওর কথা ফেলে না? কেন এতটা গুরুত্ব দেয়? সমুদ্রই বা কেন ঘুরে ফিরে এই মেয়েটাকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে? সমুদ্রের দিকে তাকিয়ে থাকার মাঝে নয়ন এসে ওর কাঁধে হালকা করে ধাক্কা দিয়ে বলল, শুভ দৃষ্টি হচ্ছে নাকি?
নয়নের এমন কথা শুনে সমুদ্রের বিরক্তিতে নাক মুখ কুঁচকে এলো। রাগের দৃষ্টিতে নয়নের দিকে তাকাতেই নয়ন একটা বোকা বোকা হাসি দিল। এই হাসিটা দেখার পর সমুদ্র চেয়েও আর বকা দিতে পারে না। নদীর হাত ধরে সেখান থেকে দ্রুত পায়ে চলে যেতে নিলে পিছন থেকে নয়ন বলে উঠল, আর ইংরেজকে একটু রেখে যা না ভাই, কথা আছে ওর সাথে। সমুদ্র কাটকাট গলায় বলল, তোর কাছে আমি নদীকে 1 সেকেন্ডের জন্য একা রাখবো না। নিজে তো একটা চূড়ান্ত রকমের অসভ্য হয়েছিস, এখন ওকেও বানানোর বুদ্ধি করছিস, তাই না? এটা কিন্তু একদম ঠিক না সমুদ্র। আমি জানি নদী আমার সাথে কথা বলতে চায়। কি নদী, তুমি কথা বলতে চাও না আমার সাথে? নয়ন অনেক আশা নিয়ে নদীকে কথা বলার প্রস্তাবটা দিল। ভেবেছিল হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু নয়নের সে ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে নদী বলে উঠল, সরি ভাইয়া, আমার সমুদ্র ভাই যেটা করতে মানা করবে সেটা আমি কখনোই করব না। সো তোমার সাথে এখন কথা বলতে পারলাম না। নয়ন অসহায় দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ঠোঁট বাঁকিয়ে হেসে নদীকে নিয়ে সেখান থেকে চলে গেল। একেই বুঝে বলে বিশ্বাসঘাতকতা। নয়ন মনে মনে ঠিক করলো নিজ থেকে এগিয়ে গিয়ে আর কথা বলবে না ওদের সাথে। পরক্ষণে আবার নিজেই ভাবলো ও তো কথা না বলে থাকতে পারবে না। নিজেকে নিজে নির্লজ্জ উপাধি দিল। বিড়বিড় করে বলল, আজ একটু কথা বলে থাকতে পারি না বলে এই জন্যই সবাই অপমান করে। আমারও একদিন আসবে, সেদিন আমার সাথে কথা বলার জন্য সবগুলো পটল তুললো, আমি মুখ খুলব না। বাহ, তুই তো দারুণ ছবি তুলতে পারিস নদী। সমুদ্রের মুখ থেকে প্রশংসা শুনি নদীর চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তোমার একটা ছবি তুলে দিই আমি সমুদ্র ভাই। তুমি তো সুন্দর দেখতে, তোমার ছবি আরো সুন্দর আসবে। সমুদ্র হালকা হেসে বলল, অসুন্দর হলে এ ছবি ভালো আসতো না বুঝি? তুমি তো সুন্দরী, তাহলে অসুন্দর হবে কি করে? আমাকে বাদ দিয়ে অন্য কিছু ধর। কিন্তু অন্য কোনো কিছু কেন ধরবো? আমি তো তোমার কথা বলেছি, অন্য কোনো কিছুর কথা তো আমি বলিনি। সমুদ্র হাল ছাড়লো। এই মেয়েকে বোঝাতে পারবে না সে। চুপচাপ ছবি তোলার জন্য অনুমতি দিল। নদী বেশ অনেকগুলো ছবি তুলে দিলে সমুদ্রের। শুধু সমুদ্রের একার না, ওর সাথে নয়ন সহ বাকি সবারই ছবি তুলে দিল। সবার ছবি তোলা শেষে নদী ক্যামেরাটা নয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার আর সমুদ্র ভাইয়ের কয়েকটা ছবি তুলে দেবে প্লিজ? নয়ন দাঁত বের করে হেসে বলল, ইয়ে মানে আমি তো জানি না কি করে ক্যামেরার ছবি তুলতে হয়। হয়তো দেখবে যে তোমাদের মাথা আছে কিন্তু পা নেই, কিংবা পা আছে কিন্তু মাথা নেই। নদী বিরক্তিকর কণ্ঠে বলল। তুমি একটা গাধা, কিচ্ছু পারো না। সমুদ্র এগিয়ে এসে নদীকে নিচ থেকে বলল, আমায় দে, আমি তুলে দিচ্ছি। কিন্তু আমি তো তোমার সাথে তুলবো। আমার সাথে ফোন দিয়ে তোল, আর ক্যামেরা দিয়ে ছবি তুলে আমি দিচ্ছি। এই বুদ্ধিটা তো এতক্ষণে নদীর মাথায় আসেনি। নয়নকে গাধা বলছিল, অথচ নিজেই তো সব থেকে বড় গাধা। একগাল হেসে উচ্ছ্বসিত কণ্ঠে সমুদ্রকে বলল, ইউ আর জিনিয়াস সমুদ্র ভাই। তোমার কাছে সব প্রবলেমের সলিউশন কি করে থাকে বলো তো? সমুদ্র শুধু হাসলো, কিছু বলল না। নদীকে খুশিতে লাফাতে দেখে নয়ন এগিয়ে এসে বলল, জানো নদী, এত বছর বিদেশে থেকেও তুমি কিছু শিখতে পারোনি। তোমাকে দেখে বোঝাই যায় না যে তুমি বিদেশে ছিলে। সমুদ্রে কেন যেন মন বলছে যে নয়ন উল্টাপাল্টা কিছু বলবে, তাই সে এই বিষয়ে পাল্টা কোনো প্রশ্ন করলো না। কিন্তু নদীর তো এই বিষয়ে ব্যাখ্যা জানতেই হবে। ভ্রুজরা কুচকে বলল, কেন মনে হলো তোমার এমন? কি শিখতে পারিনি আমি? নয়ন গুরুতর ভঙ্গিতে বলল, এই যেমন ধরো কোনো একটা খুশির সংবাদ পেলে যার কাছ থেকে পেয়েছো তাকে তো একটু জড়িয়ে ধরতে হয়। তারপর সেই খুশির বহিঃপ্রকাশ স্বরূপ ওই মানুষটার গালে টপাটপ 2-4টে চুমু দিয়ে দেবে। আসলে আমি দেখেছি এমন করতে, তাই বলছিলাম। সমুদ্র যেমন আন্দাজ করেছিল তেমনটাই হলো। এই ছেলের মুখ দিয়ে কখনোই ভালো কথা বের হবে না। হয়তো নয়ন এতটুকু বলেও মেনে নেওয়া যেত, কিন্তু তারপর নদীর উত্তরটা শুনেই সমুদ্রের চোখ কপালে উঠে গেল। নদী হাস্যোজ্জ্বল কণ্ঠে নয়নকে বলল, আরে এটা যদি আমাদের বাড়ি হতো তাহলে সত্যি আমি খুশিতে সমুদ্র ভাইকে জড়িয়ে ধরে 2-4টে চুমু দিয়ে দিতাম। কিন্তু আশেপাশে তো অনেক মানুষ আছে, স্পেশালি তুমি আছো, সেজন্য আর এমন কিছু করতেই পারলাম না। কিন্তু চিন্তা করার, নেক্সট টাইম থেকে অবশ্যই করব।
নদীর এমন অকপটে স্বীকারোক্তি শুনে নয়নের চোখ কপালে উঠে গেল। খাপছাড়া কথাবার্তা বলার ক্ষেত্রে যদি কেউ নয়নকে টপকাতে পারে তাহলে সেটা একমাত্র নদী। এ মেয়ে এমনই খাপছাড়া কথা বলে যে ওর কথা শুনে নয়নও স্তব্ধ হয়ে যায়। আর এদের দুজনের মাঝখানে পড়ে বেচারা সমুদ্রের নাজেহাল অবস্থা। বারবার শুধু আশেপাশে দেখছে যে কেউ শুনে ফেললো নাকি। দুটো নির্লজ্জের কথাবার্তা, ওদের তো কিছু যায় আসবে না, শুধু অস্বস্তি হবে সমুদ্রের। কেন যে ওর কপালে এমন নির্লজ্জগুলো জোটে কে জানে। এখান থেকে তো ভ্যান পাবো না এখন। আর এই সময়ে তোকে ভ্যানে একা তুলেও দিতে পারবো না। সাইকেলে যেতে পারবি না? সমুদ্রের প্রশ্নের প্রেক্ষিতে নদী হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তুমি আছো তো সাথে, ঠিক চলে যেতে পারবো। সামনে বসবি না পেছনে বসবি? সমুদ্রের এই প্রশ্নের প্রেক্ষিতে নদী একটু ভাবনায় পড়ে গেল। ভাবছে কোথায় বসলো, কি কি সুবিধার কি কি অসুবিধা হবে। বেশ অনেকটা সময় ভাবনা শেষে বলল সামনে বসবে। নদীকে সামনে বসিয়ে সাইকেল চালাতে সমুদ্রের বেশ বেগ পেতে হচ্ছে। সমুদ্রের ভয় হচ্ছে যে কখন না যেন আবার দুজনে উল্টে পড়ে, কেননা নদী ঠিকভাবে বসতে পারছে না। অনেকবার করেই বোঝালো পিছনে বসতে, কিন্তু সে মেয়ের একই কথাও সামনে বলবে। নদী শুধু পাচ্ছে না সমুদ্রকে খামচে ধরে বসতে। অবশ্য খামচে যে ধরেনি সেটাও ভুল হবে, কেননা দুই হ্যান্ডেলে থাকা সমুদ্রের হাত দুটো জোরে শক্ত করে ধরে আছে নদী। একেই তো নদী নড়াচড়া করছে বেশি, তার উপর আবার ওর পনিটেল করা চুলগুলো বাতাসে উড়ে সমুদ্রের চোখে মুখে আছড়ে পড়ছে। ওদের থেকে বাকি সবাই বেশ অনেকটা আগে চলে গেছে, এমনকি নয়নও। শুধু পিছে পড়ে আছে সমুদ্ররা, তার মাঝে আবার অন্ধকার হয়ে এসেছে বলে ঠিকভাবে দেখতেও পারছে না। এক পর্যায়ে গিয়ে সমুদ্র ঠিক যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। সামনে থাকা ছোটখাটো একটা গর্ত সমুদ্রের চোখে পড়ল না। ফলস্বরূপ নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে সাইকেল সমেত রাস্তার পাশের ধারের জমিতে মাঝে পড়ে গেল। সমুদ্রের মুখ থেকে কোনো শব্দ বের না হলেও নদীর জোরে একটা চিৎকার করে উঠল। নদীকে এভাবে চিৎকার করতে দেখে সমুদ্র আটকে উঠল। ওর হালকা পাতলা ব্যথা লেগেছে, কিন্তু নিজের ব্যথার কথা সাময়িকের জন্য ভুলে গিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে নদীর পায়ের ওপর থেকে সাইকেলটা সরালো। চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, খুব লেগেছে নদী? কোথায় লেগেছে? আই এম রিয়েলি সরি। আসলে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, সেজন্য এমনটা হলো। কোথায় লেগেছে বল? পায়ে খুব জোরে লেগেছে সমুদ্র ভাই, সাইকেলটা পায়ের ওপরেই পড়েছিল তো। নদীর কথা অনুযায়ী সমুদ্র ওর পায়ের দিকে চোখ বোলালো। কিছুটা জায়গা চামড়া ছিলে একটু রক্ত বেরিয়েছে। সমুদ্র অপরাধী কণ্ঠে বলল, তোকে আঘাত করতে চাইনি আমি নদী। আই এম রিয়েলি সরি। আমার আরো একটু বেশি সাবধান হওয়া উচিত ছিল। আমার জন্য কতটা কষ্ট পেলি তুই। সমুদ্রকে এত বেশি চিন্তা করতে দেখে নদীও নিজের হালকা ব্যথার কথা ভুলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, আরে সমুদ্র ভাই, আমার কিছু হয়নি। এই হালকা পাতলা চোট তো লাগতেই পারে, তুমি এত চিন্তা করছো কেন? ভাই তোকে আমার দায়িত্বে রেখে গিয়েছিল। বেশ ভালোই তো ব্যথা পেয়েছিস। এখন ছোট মাকে আমি কি বলবো? আমি কখনো আমার দায়িত্ব অবহেলা করি না। তুমি এত ভাবছো কেন? সাইকেলটা তোলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। একবার নিজেদের দিকে দেখছো, কাদা দিয়ে পুরো মেখে গেছি। আমার এত শখের চুলগুলো কাদা দিয়ে মেখে গেছে। সমুদ্র নদীকে তুলে রাস্তার উপর দাঁড় করালো, তারপর সাইকেলটা তুললো। দুজনের সারা শরীর কাদা দিয়ে মেখে গেছে। এবারে আর সমুদ্র নদীকে সামনে বসতে দিল না কোনো মতেই। পিছনের সিটে বসতেই সাইকেল চালানো শুরু করলো। এবারে আর তেমন অসুবিধা হচ্ছে না, পূর্বের থেকেও আরও 4 গুণ বেশি সাবধানে সাইকেলটা চালাচ্ছে সমুদ্র। নদী পিছন থেকে 2 হাত সমুদ্রের কোমর জড়িয়ে ধরে কপালটা সমুদ্রের পিঠের সাথে ঠেকিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে বসে আছে। বেশি লেগেছে তাই না? না রে বাবা, তোমায় ধরে বসে থাকতে ভালো লাগছে, তাই এমন করছি। সমুদ্র আর কিছু বলল না। নদী ওর কোমরটা এতটাই শক্ত করে ধরেছে যেন মনে হচ্ছে বাঁধনটা একটু হালকা হলেই সমুদ্রকে ফেলে রেখে দৌড় দেবে। মেয়েটার বোধহয় ওকে হারানোর বড্ড ভয়। কিন্তু কেন এত ভয়? প্রশ্নটা সমুদ্রের মনে মাঝে থেকেই গেল। উত্তরটা জানার তার বড় আগ্রহ, কি জানে পাওয়া যাবে কিনা সেই উত্তরটা কখনো। শাহনেওয়াজ বাড়ি প্রত্যেকেই তখন ড্রয়িং রুমে উপস্থিত। এমন সময় সারা গায়ে কাদা মাখিয়ে প্রবেশ করলো নদী আর সমুদ্র। দুজনের এমন রূপ দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়লো যেন। শাওন বসা থেকে ওদের দিকে এগিয়ে এলো। আপাদমস্তক দুজনকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে বলল, কাদার মধ্যে কি দুজন গড়াগড়ি করে এলি নাকি? এই কি অবস্থা তোদের? নদী মুখ ভার করে বলল, সাইকেলে আসার সময় আমার অতিরিক্ত লাফালাফির কারণে কন্ট্রোল হারিয়ে পড়ে গিয়েছিলাম দুজন ধানের জমির মাঝে। সমুদ্র ভাই কিছু করেনি, আমি বেশি লাফালাফি করছিলাম, বিরক্ত করছিলাম।
জন্য এমনটা হয়েছে। সমুদ্র চোখ বড় বড় করে নদীর দিকে তাকালো। হ্যাঁ, হয়তো নদী একটু বেশি নড়াচড়া করেছে ঠিকই, তাই বলে পুরো দোষটা তো ওর একা না। অথচ সবার সামনে কি সুন্দর সমুদ্রকে নির্দোষ প্রমাণ করে দিল। নদীর পক্ষে সমুদ্র কিছু বলতে নেবে তার আগেই হন্তদন্ত পায়ে জেসমিন সমুদ্রের দিকে ছুটে এসে চিন্তিত কণ্ঠে বলল, তুই ঠিক আছে সমুদ্র? বেশি লাগেনি তো বাবা তোর? এই মেয়েকে সাইকেলে তুলতে গিয়েছিলি কেন? জানিস না তুই ওর লাফালাফি বেশি? জেসমিনের এমন কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ল সমুদ্র। নুজহাত আর শরীফ দুজনেই একটা করে দীর্ঘশ্বাস ফেললেন। এতগুলো বছরও জেসমিনের মাঝে একটু পরিবর্তন আসেনি। আজও উনি পরিবার বলতে শুধু নিজের স্বামী আর সন্তানদেরকেই বোঝেন। নদীও তো ছিল সমুদ্রের সাথে, ও তো পড়ে গিয়েছিল, অথচ একটা বারের জন্য তার মাথায় এই কথাটা এলো না যে মেয়েটারও আঘাত লাগতে পারে। সোফায় বসা মিষ্টি মৃদুরাগী কণ্ঠে জেসমিনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়ার সাথে নদীও পড়ে গিয়েছিল মা। ওকে দোষারোপ না করে একবার জিজ্ঞেস করে দেখো যে ওর কোথাও লেগেছে কিনা। মিষ্টির এমন কথা শুনে নদী তৎক্ষণাৎ জবাবে বলল, না 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 মিষ্টি আপু, আমার কোথাও লাগেনি, আমি একদম ঠিক আছি। মিথ্যে বলছিস কেন? আমার থেকে আঘাতটা তোর বেশি লেগেছে। হাত পায়ের অনেক চামড়া অনেক জায়গায় ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে, বরং আমারই কোনো আঘাত লাগেনি। সমুদ্রের মুখ থেকে নদীর আঘাত লেগেছে এই কথাটা শোনার পরও জেসমিনের মন একটু নরম হলো না ওর প্রতি। সমুদ্রকে শাসনের ভঙ্গিতে বলল, তোকে আমি নিষেধ করে দিলাম, নদীকে আর তোর সাইকেলে তুলবি না। ওই মেয়ের সাথে বেশি ঘোরাফেরা করারই দরকার নেই তোর। কখন না জানি তোর কি বড় ক্ষতি করে দেয়। সমুদ্র এবার নিজের মায়ের আচরণে বেশ বিরক্ত হলো। তার মা এতটা স্বার্থপরদের মতন আচরণ করছে কেন? দয়া করে চুপ করো মা। নদী আমার ক্ষতি করবে মানে কি এসবের? ওর জ্ঞান বুদ্ধি কতটুকু সেটা তুমি জানো না? অযথা কেন আমাদেরকে সবার সামনে এভাবে ছোট করো বলো তো? নিজেকে সবার সামনে খারাপ প্রমাণ করার খুব দরকার। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করতে থাকা শামসুদ্দিন শাহনেওয়াজ এবার মুখ খুললেন। গম্ভীর কণ্ঠে সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, যে খারাপ তাকে আলাদা করে নিজেকে খারাপ প্রমাণ করার দরকার হয় না সমুদ্র। তোমার মা প্রতি পদে পদে প্রমাণ করে দে যে ও কেমন। এখন তো ওকে নিজের সহধর্মিণী হিসেবে পরিচয় দিতেই আমার লজ্জা লাগে। যে জেসমিনকে আমি বিয়ে করেছিলাম আর আজ আমার সামনে যে জেসমিন দাঁড়িয়ে আছে, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জেসমিন কিছু বলার মতো শব্দ খুঁজে পেলেন না। ছেলে মেয়ে আর স্বামী তিনজনই সবসময় তাকে দোষারোপ করে। তিনি অবশ্য বোঝাতেই পারেন না যে তার অপরাধগুলো অনেক বড়। নিজেকে তার নির্দোষ মনে হয়। নুজহাত বুঝতে পারল যে ব্যাপারটা জটিল হচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতিটা সামাল দিতে তিনি সমুদ্র আর নদীকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যাও, গোসল করে জামা কাপড় বদলে নাও। নদী, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, কেমন? আর সমুদ্র, তোমার কি কোথাও লেগেছে? লাগলে ওষুধ লাগিয়ে নাও। এখনো উপরে যাও, আর কথা বাড়িও না। সমুদ্র আর নদী কেউ আর কোনো কথা বাড়ালো না। একা করে সবাই যে যার ঘরে চলে গেল। বাকি রইল শুধু জেসমিন আর শামসুদ্দিন শাহনেওয়াজ। স্ত্রীর দিকে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলেন, বাড়ির বড় বউ তুমি। আমি ভেবেছিলাম তুমি হয়তো সবাইকে এক সুতোয় বেঁধে রাখবে। আর নুজহাতের কথা ভেবেছিলাম ও হয়তো সব কিছু মানিয়ে নিতে পারবে না এই পরিবারে। হয়তো কয়েকদিন পর আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে। ওর মতন শহরু পড়াশোনা জানা শিক্ষিত মেয়েকে দিয়ে হয়তো এই গ্রামে সংসার সম্ভব হবে না। জেসমিন শান্ত দৃষ্টিতে শামসুদ্দিনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি বলতে চাইছো তুমি? তোমরা দুজনে থেকেই গেছো, কিন্তু ও পুরো পরিবারের মন থেকে গেছে। আর তুমি শুধু তোমার নিজের মাঝের রয়ে গেলে। যে দায়িত্বটা এই পরিবারের বড় বউ হিসেবে তোমার পালন করার কথা ছিল, সেটা নুজহাত করেছে। আর যে বাচ্চামো ওর থেকে আশা করেছিলাম, সেগুলো তুমি করো। তুমি আমার ভরসা রাখোনি জেসমিন। আমার পরিবারটাকে তুমি শেষ করে দিয়েছ। আমার মায়ের সাজানো এই সুখের সংসার, আমাদের ভাই বোনদের সম্পর্ক, সব কিছুই তুমি শেষ করে দিয়েছ। কথাটা বলে শামসুদ্দিন নিজের ঘরে চলে গেলেন। সেখানে রয়ে গেলেন শুধু জেসমিন একা। কেউ নেই তার পাশে। তিনি বারবার একাই থাকতে চেয়েছেন, আর আজ তিনি সত্যি একা, ভীষণ একা। এমনকি যাদের সঙ্গে আজীবনের জন্য তিনি চেয়েছিলেন তারাও তার পাশে নেই।
শাহনেওয়াজ বাড়ি সবাই আজ ভীষণ ব্যস্ত। সবাই হাতে হাতে কাজ করছে। বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আমেজ তৈরি হয়েছে। সোফায় বসে সবটা তদারকি করছেন শামসুদ্দিন। এতদিন পর তার বাড়িটাতে আবার এমন উৎসবের আমেজ তৈরি হয়েছে। অনেকদিন পর যেন তিনি বাড়িতে এত মানুষজন দেখলেন, কেমন যেন শান্তি অনুভব করছেন। ওনার ভাবনার মাঝে নুজহাত আর শরীফ এগিয়ে এসে বলল, ভাইজান ওরা এসে গেছে, চলুন। শামসুদ্দিনের মুখমণ্ডলের গম্ভীর ভাব ফুটে উঠল। গাম্ভীর্যতাপূর্ণ কণ্ঠে বললেন, এসে গেছে তো কি আর করব? কোথায় যেতে বলছো? নুজহাত মৃদু হেসে বলল, গেট থেকে ওদেরকে ভিতরে আনতে যাচ্ছি। এতগুলো বছর পরে বাড়িতে ওরা আসছে। উর্মি আজ প্রথম এই বাড়িতে পা রাখবে। ওদেরকে একটু আপ্যায়ন করে এগিয়ে নিয়ে আসবেন না? যা ইচ্ছে করো, আমায় জিজ্ঞেস করছো কেন? আপনাকে জিজ্ঞেস করছি না ভাইজান, আমাদের সাথে যেতে বলছে। আমি না গেলে মনে হয় ওরা ভেতরে আসবে না। তেমনটা না, আমি শুধু এই বাড়ির মেয়ে আর জামাইকে সম্মানের সাথে এই বাড়িতে আনতে চাইছি। শামসুদ্দিন আর কোনো কথা বাড়ালেন না। ওদের সাথে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। বিশাল বড় গেটটা খুলে 4 চাকার কালো গাড়িটা শাহনেওয়াজ বাড়িতে প্রবেশ করলো। গাড়ির দরজা খুলে বাড়ির উঠানে পা রাখতেই সাইমার সর্বাঙ্গ কেঁপে উঠল। এই তো সেই উঠোন, ছোটবেলায় যেখানে কত ছোটাছুটি করেছে, ভাইদের সাথে ঘুরে বেরিয়েছে। সাইমার জন্মস্থান এই বাড়িটা। নারীর টান আছে, আর আজ সেই বাড়িটাতেই যে কতগুলো বছর পর পা রাখলো তার কোনো হিসেব নেই। মানবিমান আর ভুল বোঝাবুঝিতে সম্পর্কগুলোতে জং ধরে গিয়েছিল, এবারে যেন একটু একটু করে ছাড়ছে। আজ এতগুলো বছর পর নিজের আদরের বোনকে দেখে শামসুদ্দিনের বুকটাও কেমন মোচড় দিয়ে উঠল। মুখে তার বয়সের ছাপ পড়ে গেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, সালোয়ার কামিজ বদলে শাড়ি পরেছে। সে শ্যামলা গায়ের রং, বড় বড় দুটো চোখ, কোমর সমান লম্বা চুলগুলো বেনি করা, কিছু বদলায়নি। শামসুদ্দিনের মনটা হুট করে কেমন যেন নরম হয়ে গেল। তিনি চাইলেন ছোটবেলার মতো আজকেও যেন তার বোনটা ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরে। একবার একটু এসে ক্রন্দনরত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দিন ভাইজান। আমি জানি আমি ভুল করেছি, তাও আপনি আমায় ক্ষমা করে দিন। মেনে নিন আমায়। আমাদের ছাড়া আপনি ভালো নেই। এই একটা কথার অপেক্ষাতে এতগুলো বছর ছিলেন যে কবে তার আদরের বোনটা এসে নিজের ভুলটা স্বীকার করবে, কিন্তু এমনটা হয়নি। তাই অভিমানী অভিমানী শামসুদ্দিনও আর ক্ষমা করতে পারেননি। বাবা, সমুদ্র ডাকে শামসুদ্দিন হুঁশ ফিরে পেলেন। কি ভাবছি রে? কিছু না। ফুপিরা এসে গেছে তো কথা বলবে না? সমুদ্রের এই প্রশ্নের কোনো উত্তর শামসুদ্দিন দিলেন না। উমায়ের আর চোখে কয়েকবার শামসুদ্দিনের দিকে তাকালেন। তার মনেও কম অভিমান জমা নেই। প্রিয় বন্ধু একসময় ভুল বোঝেছিল, শুনতে চায়নি তার কথা। সেই রাগ অভিমান আজও তার মনে জমা হয়ে আছে, এবং তিনি ঠিক করেছেন যে তিনি আগে আগে শামসুদ্দিনের সাথে কথা বলবেন না। অধীর আগ্রহে অপেক্ষা করছেন শামসুদ্দিন এগিয়ে এসে ওনার সাথে কথা বলবে। শামসুদ্দিনও একই অপেক্ষাতে আছে। দুজনের মাঝে শুধু অপেক্ষায় রয়ে গেল, কথা আর হলো না। কিন্তু দূরে সরে থাকতে পারল না সাইমা। বাকিদের সাথে কথা বলা শেষে শামসুদ্দিনের দিকে এগিয়ে এলো, ধীর কণ্ঠে একটা সালাম দিল। শামসুদ্দিন অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রেখে শুধু সালামের উত্তরটা নিলেন, পাল্টা কোনো প্রশ্ন করলেন না। সাইমা পুনরায় বলে উঠল, কেমন আছেন ভাইজান? অনেকে হয়তো ভেবেছিল যে তাদের ছাড়া আমি মরে যাব, কিন্তু না, তেমন কিছুই হয়নি। তারা যেমন আমার ছাড়া ভালো থাকতে পারে, আমিও তাদের ছাড়া ভালো থাকতে পারি। আমায় তো জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। ভালো থাকার জন্যই তো একজনের হাত ধরে চলে গিয়েছিলাম। আমরা তো পর, সে তো আর একমাত্র আপনজন। পর হয়ে তোমার আপনজনের কাছে কেমন সেটা জানতে চাওয়া আমার অন্যায় হবে? ভালোই আছো নিশ্চয়ই, ভিতরে এসো। কথাটা বলি শামসুদ্দিন ভিতরে চলে গেলেন। সাইমা সহ উপস্থিত সকলে একটা দীর্ঘশ্বাস ফেলেন। উর্মি প্রচণ্ড বিরক্ত হলো। তার এই বাড়িতে আসার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না। ছোটবেলা থেকে এই বাড়ি কিংবা কোনো আত্মীয়কে উর্মির ভালো লাগে না। সবাইকে কেন যেন নিজের শত্রু মনে হয়। নুজহাত আর শরীফকেও যে খুব একটা পছন্দ তেমনটা না। উর্মির এমনটাই কথা, যদি ওরা এতই ভালো হয়ে থাকে তাহলে শামসুদ্দিনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র সাইমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক কেন টিকিয়ে রাখলো না? কেন দুজনের সাথে ওদের সম্পর্ক আছে? মাঝে মাঝে তর্মি এত অশান্তির জন্য মনে মনে নুজহাতকেই দায়ী করে।
কিন্তু শাওনকে তার খুব পছন্দ, ভীষণ ভালোবাসে। সেজন্য এই অভিমান অভিযোগগুলো মনের মাঝে দাবিয়ে রাখতে হয়, কেননা উর্মি কোনো মতেই শাওনকে হারাতে চায় না। গোসল করে তৈরি হয়ে নিচে নামতে নামতে বেশ অনেকটাই দেরি হলো নদীর, যার ফলে সাইমার আসার সঙ্গে সঙ্গে দেখা হলো না ওর সাথে। দোতলার করিডোর দিয়ে ছুটে আসতে ধরে সমুদ্রের সাথে বেশ জোরে একটা ধাক্কা খেলো। সমুদ্র তেমন কিছু না হলেও নদীর বেশ ভালোই লাগলো, আর্তনাদ করে বলে উঠল, কি গো সমুদ্র ভাই, তুমি আমাকে দেখতে পাওনি? না, সরি, ফোনে একটা কাজ করছিলাম, কিন্তু তোর তো আমাকে দেখা উচিত ছিল নদী। আরে আমার কি এত সময় আছে নাকি? আমি তো তাড়াহুড়োর মাঝে আছি। নিচে মনে হয় সব অনুষ্ঠান শেষ হয়ে গেল, তাই না? সমুদ্র ভাবলো নদীকে একটু জ্বালানো যাক, আফসোস ভরে কণ্ঠে বলল, এ বাবা, তুই তো অনেক দেরি করে ফেললি নদী। আজ তো ওদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু পরে ঠিক হলো যে বিয়ে দিয়ে দেওয়া হবে। আজ তো বিয়েটাও হয়ে গেল। সমুদ্রের মুখ থেকে এমন কথা শুনে নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। দেরি করেছে এটা নদী জানে, তাই বলে এতটা দেরি করলো যে বিয়েই হয়ে গেল। আর তাছাড়া আজ তো বিয়ে হওয়ার কথা না। বিয়ে কি করে হয়ে যাবে? এত সহজ নাকি বিয়ে হওয়া? তুই যতটা কঠিন ভাবছিস ততটা কঠিনও না। 3বার কবুল বললেই বিয়ে হয়ে যায়। সিরিয়াসলি? 3বার কবুল বললে বিয়ে হয়ে যায়? এত সোজা? হুম। তাহলে চলো আমরাও করে ফেলি। হুট করে মুখ দিয়ে কথাটা বের হয়ে গেল নদীর, ফলস্বরূপ নিজেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরল। সমুদ্র বিস্ফোরিত নয়নে নদীর দিকে তাকিয়ে বলল, কি বললি আরেকবার বল। নদী দুদিকে মাথা নাড়িয়ে কিছু না বলে সেখান থেকে ছুট লাগালো। কিন্তু সমুদ্র তো শুনেই ছাড়বে। ও যে শুনেছে সেটা ঠিক না ভুল সেটা তো জানতে হবে ওকে। ফলস্বরূপ নদীর পিছন পিছন সমুদ্র গেল। নিচে নেমে নদীর সবার আগে উর্মির সাথে দেখা হলো। সিঁড়ির কাছে দাঁড়িয়ে শাওনের সাথে গল্প করছে। উর্মিকে দেখতে পেয়ে নদীর মুখে হাসি ফুটে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে একবার উর্মি আপু বলে ডেকে উঠল। ডাক শুনে উর্মি সেদিকে তাকিয়ে নদীকে দেখতেই ওর মুখে জোর করে একটা হাসি ফুটিয়ে তুলল। মনে মনে সে ভীষণ বিরক্ত, কিন্তু তারপরেও কিছু করার নেই। নদীর নিচে নেমে দুহাতে উর্মির গলা জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? উর্মি পাল্টা জড়িয়ে ধরল না নদীকে। শাওন চোখের ইশারায় উর্মিকে ধরতে বলল, কিন্তু তাও কাজ হলো না। ব্যাপারটা সমুদ্র বেশ ভালোভাবে খেয়াল করলো। এই মেয়েটা তো পাগল, কে গুরুত্ব দেয় আর কে গুরুত্ব দেয় না সেটা তো বুঝবে না। সবাইকে সমানভাবে ভালোবাসতে চায়। ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোমায় খুব সুন্দর লাগছে দেখতে আজ। উর্মি নিজের থেকে নদীকে ছাড়িয়ে শুধু হালকা হাসলো, নদীর দিকে তেমন মনোযোগ দিল না। শাওনের সাথে আবার গল্পে মেতে উঠলো, কিন্তু ব্যাপারটা শাওন স্বাভাবিকভাবে নিতে পারছে না। না উর্মিকে কিছু বলতে পারছে না নদীকে। এদিকে উর্মির এই ব্যবহারটা নদীর একটু অদ্ভুত লাগলো। ও পাশে দাঁড়িয়ে আছে, তারপরেও গুরুত্ব দিচ্ছে না। সমুদ্রের ভালো লাগলো না পুরো ব্যাপারটা। সিঁড়ি বেয়ে নিচে নেমে নদীর হাতটা ধরে বলল, চল, ফুপ্পি ডাকছে তোকে। কথাটা বলে সমুদ্র নদীকে নিয়ে সেখান থেকে চলে গেল। ড্রয়িং রুমে গেল না, নদীকে নিয়ে নিচতলার একটা ঘরে গেল যেখানে সাইমা আছে। ফুপ্পি, এই নাও তোমার নদীকে এনেছি। সমুদ্রের কণ্ঠে সাইমার দৃষ্টি ওদের উপর পড়ল। ঘরে তখন সাইমা একাই। এই ঘরটা ওদের মা বাবার ছিল, অনেক বছর হলো আসা হয় না। মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একবার সেই ঘরটায় এসেছে পুরনো স্মৃতিগুলো মনে করতে। নদীর নিচ থেকে এগিয়ে গেল, সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছে। সাইমার চোখ ভিজে উঠল। যে মায়ের একটু স্মৃতির খোঁজে এই ঘরে এসেছে সেই মায়ের চেহারা প্রতিচ্ছবি যেন নদীর মুখে তিনি দেখতে পান। গাল মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলেন, ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো আছো? তাহলে কাঁদছো কেন? সামনাসামনি এতগুলো বছর পর তোকে দেখে আবার আমার মায়ের কথা মনে পড়ে গেল। সবাই বলতো আমার মা দেখতে অসুন্দর, তবে আমার চোখ খুব সুন্দর লাগতো। আর তুই আমার মায়ের মতন, তোকে দেখলেই না আমার মনে হয় আমি যেন আমার মাকে দেখছি। এতগুলো বছর পর চোখের সামনে নিজের মাকে দেখছি, আর খুশিতে কাঁদবো না? এত কঠিন কঠিন কথা আদৌ নদীর বোধগম্য হলো কিনা কে জানে, তবে বোধগামী না হলেও সে সান্ত্বনা দিতে জানে। দুই হাতে জড়িয়ে ধরল সালমাকে, আহ্লাদি কণ্ঠে বলল, দাদি নেই তো কি হয়েছে, আমি আছি না, তুমি একদম কাঁদবে না। তাহলে মা বললে না, মায়ের মতো কিন্তু বকা দিব এখন। সাইমা হাসলেন। এই মেয়েটা নাকি বোকা, অবুঝ সবাই তাই বলে, অথচ যা কেউ পারে না সেটাই বোকা অবুঝ মেয়েটাই পারে।
নিচে বড়দের মাঝে বসে কথাবার্তা শুনতে উর্মির একটু ভালো লাগছিল না। ফলস্বরূপ সবার আড়ালে ও শাওনকে নিয়ে দোতলায় শাওনের ঘরে চলে এসেছে। এ বাড়িতে এসেছে তার এনগেজমেন্টের অনুষ্ঠান আর বিয়ের তারিখ ঠিক করার জন্য, অথচ সবাই যত সব পুরনো আমলের আজে বাজে গল্প করতে ব্যস্ত। ঘরে ঢুকে দরজাটা হালকা চাপিয়ে দিল উর্মি। উর্মি লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শাওনের আপত্তির কারণে শুধু চাপিয়ে দিতে বাধ্য হলো। আমরা হানিমুনে কোথায় যাব শাওন? বিয়ের আগে হানিমুনের কথা শুনি শাওন একটু চমকালো।